গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে গণধোলাই দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকীর মতন মানুষ যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরেছে, শেষের দিকে এসে যখন দেখেছে পরিস্থিতি অন্যরকম তখন আওয়ামী লীগের বিপরীতে গেছে, এমনটাই দাবি করা হচ্ছে। ইভেন ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে নানান বিতর্ক ছিল। তো সেই বিতর্কগুলো কেন ছিল, আজকে অনেকটাই কট খেয়ে গেছেন ফারুকী, বাট তিনি দাবি করেছেন অভিযোগগুলো সত্যি নয়। মোস্তফা সরোয়ার ফারুকী তিনিও একজন পরিচিত মানুষ, নাট্য অঙ্গন, চলচ্চিত্র অঙ্গন সব ক্ষেত্রেই তিনি খুবই একজন নামকরা মানুষ। মোস্তফা সরোয়ার ফারুকী তার অবস্থান জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন, সেখানে তিনি লেখেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন শিল্পকলার ডিজি, সাবেক ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগকে কেন্দ্র করে ফারুকী বেশ সমালোচিত হচ্ছেন এবং তার টাকা লেনদেনের কথা সরাসরি উঠে এসেছে। সেই কারণেই আলোচনা হচ্ছে বর্তমান উপদেষ্টা পরিষদ কি সৎ নাকি অসৎ। হাই হাই, এই মাত্র গণধোলাই সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে। তো বন্ধুরা, হঠাৎ করে কেন এই উপদেষ্টা ফারুকী তোপের মুখে, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। ফারুকীকে কেন গণধোলাই দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য ফারুকীকে নিয়ে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, শুধু তা না, সেই সাথে থাকতেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে গণধোলাই দেওয়া হয়েছে নাকি এটা গুজব ছিল। 5 আগস্ট অভ্যুত্থানে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টাদের সংখ্যা আসলে কম না। 3 জন ছাত্র উপদেষ্টা বাদ দিলে খোদ প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে আসলে ধারণ করেননি। একদম ক্ষমতায় আসার আগের দিন পর্যন্ত, মানে 4 আগস্ট পর্যন্ত এই অভ্যুত্থানকে ঘিরে তিনার কোনো রকম ভূমিকা আমরা আসলে লক্ষ্য করিনি, বা আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজে যতক্ষণ বিপদে না পড়েছেন ততক্ষণ কথা বলতে কিন্তু দেখিনি। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। তিনি ক্ষমতায় বসার পরে সামওয়ানস প্রেসক্রিপশন তো ছিল এই উপদেষ্টা পরিষদকে ঘিরে, দাবি করা হয় আসিফ নজরুলকে। একে একে অনেক মানুষকে এই উপদেষ্টা পরিষদে এনেছেন, এনজিওগ্রাম সরকার তৈরি করেছেন। এর পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকীর মতন মানুষ যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরেছে, শেষের দিকে এসে যখন দেখেছে পরিস্থিতি অন্যরকম তখন আওয়ামী লীগের বিপরীতে গেছে, এমনটাই দাবি করা হচ্ছে। ইভেন ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে নানান বিতর্ক ছিল। তো সেই বিতর্কগুলো কেন ছিল, আজকে অনেকটাই কট খেয়ে গেছেন ফারুকী, বাট তিনি দাবি করেছেন অভিযোগগুলো সত্যি নয়। দর্শক, শিল্প এবং সংস্কৃতি আমাদের যে সেক্টরটা আছে সেটার একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা সরোয়ার ফারুকী, বাট তার বিরুদ্ধে ইতিমধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাচ্ছেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। আর এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তবে মহাপরিচালকের অভিযোগ সত্য নয় দাবি ফারুকীর। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ঘটল। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। এরপরেই বিষয়টা নিয়ে আলোচনা আসে যে কেন। তার বক্তব্য যে মোস্তফা সরোয়ার ফারুকী শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপ করেন। আর এখানে তিনি বলছেন যে উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে। তো কি অভিযোগ এনেছে তিনি বলছেন যে 10 থেকে 15 দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে চেক চায়, কোন রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে।
আমি বলছি না, সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে। সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়? তিনি আরো বলেন, আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক, আর করব না। তো পরিষদের সদস্য সামিনা লুৎফা তাকে বোঝানোর চেষ্টা করেন। সৈয়দ জামিল 4টি শর্ত দেন। প্রথম শর্ত, মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না, এটা একটা সংবাদ সম্মেলন করে বলতে হবে। দ্বিতীয়, শিল্পকলা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, যদি শিল্পকলাকে আইনগত সমস্যা করে তবে পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। তৃতীয়, শিল্পকলা মন্ত্রণালয় থেকে কোনো ফোকাল পয়েন্ট থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। চতুর্থ, আদিবাসী বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল, আর শিল্পকলার কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন, যার চিঠি দিতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে। এখন এই যে অভিযোগগুলো, সেটা সম্পর্কে ফারুকীর স্পষ্ট বক্তব্য। তিনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনার ভালো চাই, কল্যাণ চাই, কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনি যেটা বলেছেন সেটা অভিযোগ পুরোপুরি সত্য নয়, অনেক কিছু আছে। এখন এই যে উপদেষ্টারা, এদের অনেকের বিরুদ্ধেই কিন্তু গণমাধ্যম মুখ খুলছে না, গোয়েন্দা সংস্থাগুলো কথা বলছে না, কারণ ক্ষমতাকে সবাই ভক্তি করে। এখন উপদেষ্টা ফারুকী আসলে কি করেছেন না করেছেন, ওনার বিরুদ্ধে একজন শিল্পকলার মহাপরিচালক যিনি আছেন, সম্ভবত সরকার পতনের পর তিনি নতুনভাবে নিয়োজিত হয়েছিলেন। এই যে অভিযোগ আসছে, জাতির কাছে কি মারানি সংস্কার যে চলছে সেটা জাতি বুঝা গেছে। এই সংস্কারে গত 7 মাসে হয় নাই, শুধু যেটা হচ্ছে কিংস পার্টি গঠন হয়েছে, ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা মোটামুটি ভালো একটা লাইফ লিড করছে। আহতরা রাস্তা রাস্তা দৌড়াচ্ছে চিকিৎসার জন্য। শহীদ পরিবারের অনেকে ভিক্ষায় নামছে। দেব দেব কথা দিলেম তো টাইপের স্টাইলে অনেক কিছু চলছে। আদৌ এই জাতির কপালে কি আসছে? সময়ের ঋণ কিন্তু সবাইকে শোধ করতে হবে। ক্ষমতা খুব বেশি দিনের জন্য না, কিন্তু মাথায় রেখেন। বলছিলাম উপদেষ্টা পরিষদের কথা। উপদেষ্টা পরিষদের একজন সদস্য নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির। সেই দায়িত্ব ছাড়ার পরে তিনি তার সম্পদের হিসাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলার চেষ্টা করেছেন তার ব্যাংকে এই মুহূর্তে টাকা রয়েছে 10,000 সামথিং, 10,000 প্লাস টাকা রয়েছে। অর্থাৎ তিনি সৎ এই কথা বলার চেষ্টা করেছেন। সেটাকে নিয়েই বিতর্ক উস্কে দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। তিনি বলেছেন, আমি যদি বাড়িতে টাকা রেখে, আত্মীয় স্বজনের কাছে টাকা রেখে, অন্য বিভিন্ন অ্যাকাউন্টে টাকা রেখে, আমার মোবাইল ব্যাংকিং বিকাশ অ্যাকাউন্টে এখন যে আমার অ্যাকাউন্টে 2,000 টাকা আছে, এটা দেখিয়ে বলি এই দেখেন আমি 2,000 টাকার মালিক, তাহলে কি সেটা সত্য হবে? আমি কি, আমার টাকা কি সেই 2,000 টাকা? এই উদাহরণটা দিয়ে তিনি নাহিদ ইসলামের সততা নিয়ে প্রশ্ন করেছেন এবং এটার তদন্তও দাবি করেছেন। নাহিদ ইসলাম প্রসঙ্গে হঠাৎ নুরুল হক নূর এই মন্তব্য কেন করলেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একই অনুষ্ঠানে তিনি ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করেছেন, বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের পর নতুন সরকার যখন আসে তখন নতুন সরকারকে দেশের সবাই সাপোর্ট দিয়েছিল, কিন্তু 6 মাস যেতে না যেতেই সবাই সাপোর্টটা তুলে নিচ্ছে। সব রাজনৈতিক দলই ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করছে। এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, নিশ্চয়ই সরকার ঠিক পথে এগোচ্ছে না। নাহিদ ইসলামের টাকা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা খুব মজার। নুরুল হক নূরের কথা যদি সত্য ধরে নেওয়া যায়, নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট কয়টা সেই তথ্য তদন্তের
দাবি রাখে, তদন্ত করলে সেটা হয়তো বেরিয়ে যাবে। কিংবা নুরুল হক নূর যে ইঙ্গিতটা দিলেন যে আমি বাড়িতে টাকা রেখে, এখানে টাকা রেখে, আত্মীয় স্বজনের কাছে টাকা রেখে যদি আমার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন দেখিয়ে বলি যে এই দেখেন আমার 2000 টাকা আছে, এই 2000 টাকার মালিক আমি, সেটা কখনো সত্য নয়। সেই কথাটা নাহিদ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা হয়তো তদন্ত সাপেক্ষ, সেটা নিয়ে একেবারে কংক্রিট মন্তব্য করার উপায় নেই, যেহেতু এখন পর্যন্ত তদন্ত হয়নি। সময়ই বলে দেবে যে ব্যাপারটা আসলে কি। অনেকে সমালোচনা করেন নাহিদ ইসলাম যখন দায়িত্ব নেন তখন তার যে শারীরিক কাঠামো এবং যখন দায়িত্ব ছাড়লেন তখনকার শারীরিক কাঠামো, মাত্র 6 মাসের মধ্যে তার মেদ যেভাবে বেড়েছে, সেই মেদ বাড়ার নেপথ্যে কারণ অর্থের ব্যাপক মালিক হয়ে যাওয়া, এটাকেও অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু মেদ বাড়ার সঙ্গে অর্থের মালিক হওয়ার সম্পর্ক আদৌ আছে কিনা, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, সেটাও আসলে প্রশ্ন সাপেক্ষ। কিন্তু কথাগুলো উঠছে, সমালোচনাগুলো উঠছে। সেই সমালোচনা যখন উঠছে তখন একেবারে স্পেসিফিক, এর আগে আওয়ামী লীগের মোতাহার হোসেন নামের একজন প্রতিমন্ত্রীর নামে আওয়ামী লীগের দীর্ঘ যে 15-16 বছরের শাসনামল, সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের নামে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু সরাসরি অভিযোগ ছিল শুধুমাত্র ঘুষ লেনদেনের মোতাহার হোসেনের বিরুদ্ধে। সেই অভিযোগ উঠেছিল। অন্য কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে কিন্তু সরাসরি ঘুষ লেনদেনের অভিযোগ ওঠেনি, যেটা এই সরকারের 6 মাসের মধ্যে ফারুকীর ব্যাপারে উঠল। ফারুকী টাকা চেয়েছেন শিল্পকলার ডিজির কাছে, চেকবিহীন টাকা চেয়েছেন। এই কথা শিল্পকলার ডিজি বলার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা কিন্তু অন্যরকম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। ফারুকী টাকা চেয়েছেন, কিসের টাকা কোনো কিছু উল্লেখ না করে টাকা চেয়েছেন। চেক দিলে তিনি নেবেন না, টাকা নেবেন। তিনি কি একটা প্রজেক্ট করবেন, তার ব্যক্তিগত প্রজেক্ট নাকি তার নিজের স্বার্থসিদ্ধির প্রজেক্ট, সেটা বিশদ তদন্তের ব্যাপার। কিন্তু সৈয়দ জামিল আহমেদ তো আর মিথ্যা কথা বলবেন না বলেই আমাদের ধারণা। সৈয়দ জামিল আহমেদের মতো একজন দেশ বরেণ্য শিক্ষক, দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব, তার মিথ্যাচারের ভূমিকায় যাওয়ার কথা নয়। যদি সৈয়দ জামিল আহমেদের কথা সত্য হয় তাহলে ফারুকীর এখনই পদত্যাগ করা উচিত বলেও অনেকে বলছেন। যদিও ফারুকীর নামে অনেক অভিযোগ, তিনি টাকা ছাড় করতে চান না। তিনি ফারুকীর নাম না নিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেছিলেন যে মনে হয় যে তার বাপের টাকা দিচ্ছে, বাপের সম্পত্তি দিচ্ছে, ভাবটা এরকম। ফারুকীর নাম না নিলেও এটা বোঝা যায় যে সংস্কৃতি উপদেষ্টাকেই তিনি বোঝাচ্ছেন। কিন্তু টাকা লেনদেনের ব্যাপারটা যখন উঠেছে তখন মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে একটা উত্তর দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলন করে উত্তর দেওয়ার ক্ষেত্রে সময় চেয়েছেন। তিনি ফেসবুকে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে সৈয়দ জামিল আহমেদের কথা পুরোটা সত্য নয়, কিছু কিছু অসত্য, আর কিছু কিছু তার যে সরকারি যে প্রোটোকল, সরকারি যে সিস্টেম, সেই সিস্টেমটা সহ্য করতে না পারার একটা কি বলা যায় রিফ্লেকশন, সেরকমটা বলার চেষ্টা করেছেন। কিন্তু ফারুকী বলেছেন যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ কথা তিনি বলবেন, তিনি সময় চেয়েছেন। কেন তার সময় প্রয়োজন হলো, কি এমন গুছিয়ে নেবেন তিনি কথা বলার জন্য, সেই প্রশ্নও কিন্তু উঠছে। নৈতিকতার প্রশ্ন যখন উঠেছে মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে, তখন আমরা স্মরণ করতে পারি ফারুকীকে যখন উপদেষ্টা করা হলো তখন থেকেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে ফারুকীর কি এমন যোগ্যতা রয়েছে তাকে সংস্কৃতি উপদেষ্টা করতে হবে। যে দেশে মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা, সেই দেশে সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলার ডিজি বানানো, এটা সৈয়দ জামিল আহমেদের জন্য চরম অপমানজনক, এটাও অনেকে বলছেন। সৈয়দ জামিল আহমেদের মতো একজন কিংবদন্তি শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব যেখানে শিল্পকলার ডিজি হন, সেখানে তারপরে মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন মানুষকে কেন
উপদেষ্টা বানাতে হবে, সৈয়দ জামিল আহমেদ যাকে স্যার বলতে বাধ্য হবেন, যার কাছে যেয়ে ধর্ণা দেবেন, যার কাছে যেয়ে দাঁড়িয়ে থাকবেন, মিটিং প্রিজাইড করবেন ফারুকী, আর সেই মিটিংয়ে দেন দরবার করবেন সৈয়দ জামিল আহমেদ, এই ব্যাপারগুলোকে সৈয়দ জামিল আহমেদের জন্য অসম্মানজনক বলেও অনেকে ভাবছেন। কিন্তু আবার এটাও বলছেন অনেকে যে সৈয়দ জামিল আহমেদের যদি আত্মসম্মানবোধ প্রখর হতো তাহলে তিনি ফারুকীকে যখন উপদেষ্টা করা হলো তখনই তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটা করেননি। যখন শিল্পকলায় নাটক বন্ধ করে দিলেন তিনি নিজে, সেটা না করে তিনি সেদিনই পদত্যাগ করতে পারতেন, সেটা তিনি করেননি। যখন নাট্য উৎসব, ঢাকায় 58টা দলের নাট্য উৎসব বন্ধ করে দিল সরকার তো নয়, বেইলি মহিলা সমিতি মঞ্চ বরাদ্দ বাতিল করে দিল, সরকার বলল যে এটা নাট্য দলের অভ্যন্তরীণ ব্যাপার। মোস্তফা সরোয়ার ফারুকী এভাবে বলার চেষ্টা করেছেন, কোনো কারণে সরকার এখানে কোনো হস্তক্ষেপ করেনি, দায়সারা একটা মন্তব্য করেছেন। এটা বোঝাই যায় যে সরকারি হস্তক্ষেপেই করা হয়েছে। সেই ব্যাপারটার পরে শিল্পকলার ডিজি তিনি পদত্যাগ করতে পারতেন, করেননি। বসন্ত উৎসব বন্ধ হয়েছে, শিল্পকলার ডিজি পদত্যাগ করতে পারতেন, তিনি করেননি। এই কারণেও তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে যে যখন তার পদত্যাগের সময় গেছে তখন তিনি সেগুলোকে সহ্য করেছেন, তার আত্মসম্মান বোধ তখন প্রখরভাবে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। সেই কারণেই তাকে নিয়েও অনেক বিতর্ক হয়। তার আত্মসম্মান বোধ যদি সৈয়দ জামিল আহমেদকে নাট্যাঙ্গনের মানুষগুলো যেভাবে চেনেন, সেই চেনাটা যদি সত্যি হতো তাহলে জামিল আহমেদ অনেক আগেই পদত্যাগ করতেন, এই আলোচনাও রয়েছে। যাই হোক, উপদেষ্টা ফারুকীকে নিয়ে যখন টাকা লেনদেনের অভিযোগ উঠল তখন ফারুকী এখন পর্যন্ত পদত্যাগ করেননি। তিনি দায়সারা গোছের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সময় চেয়েছেন বিস্তারিত বলার। এখন দেখার বিষয় যে আর কোন উপদেষ্টার ব্যাপারে এরকম অভিযোগ আলোচনা ওঠে। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন এবং নিজের প্যাডে সরকারের কাছে সুপারিশ করেছেন যে এই ব্যক্তিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হোক, এই ব্যক্তি যোগ্য, এর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অর্থাৎ পক্ষপাতমূলক যে ব্যাপার আচরণ, যেটা একজন উপদেষ্টা করতে পারেন না, একজন মন্ত্রী করতে পারেন না, সেই কাজটাই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেছেন। সেটাতেও কোনো অনৈতিক লেনদেন রয়েছে কিনা সেই আলোচনাও হয়েছে। সব মিলিয়ে উপদেষ্টাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত বলেই অনেকে মনে করেন, অনেকে না, বেশিরভাগ মানুষই মনে করেন তারা আরও বেশি সতর্ক হবেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে। কারণ রাজনৈতিক সরকারকে আপনারা যখন দোষারোপ করবেন, রাজনৈতিক সরকারকে যখন আপনারা ফ্যাসিস্ট বলবেন, দুর্নীতিবাজ বলবেন, তখন আপনাদেরকে অনেক বেশি 1000 গুণ, 1,00,000 গুণ সতর্ক হতে হবে যেন রাজনৈতিক সরকারের ওই কালচারটা আপনাদের মধ্যে দেখা না যায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, নাহিদ ইসলামকে নিয়ে নুরুল হক নূর যে মন্তব্য করলেন, সে পদত্যাগপত্র এখনো ঝুলে আছে সিদ্ধান্ত সরকারের। এটি হচ্ছে ডক্টর সৈয়দ জামিল আহমেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক। এর আগে একজন ছিলেন আওয়ামী লীগের লম্বা সময় ধরে, তিনি চলে গেছেন পরিবর্তিত একটি রাজনৈতিক প্রেক্ষাপটে। ডক্টর সৈয়দ জামিল আহমেদ নাট্য ব্যক্তিত্ব, তিনি এসছেন, কিন্তু কি ঘটলো এটা? এখানে তার যে ডিপার্টমেন্টের বা মন্ত্রণালয়ের প্রধান মোস্তফা সরোয়ার ফারুকী, তিনিও একজন পরিচিত মানুষ। নাট্য অঙ্গন, চলচ্চিত্র অঙ্গন সব ক্ষেত্রেই তিনি খুবই একজন নামকরা মানুষ। সৈয়দ জামিল আহমেদও অত্যন্ত একজন ভদ্রলোক মানুষ, সম্মানিত মানুষ, কিন্তু তিনি হঠাৎ করেই অভিমান করে পদত্যাগ করেছেন। কিছু অভিযোগ এনেছেন, সেই অভিযোগ এনে সেটি এখনো সুরাহা হয়নি। অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে বিদায় নিতে চাওয়া ডক্টর
সৈয়দ জামিল আহমেদের পদত্যাগপত্রটি মন্ত্রণালয়ে পৌঁছেছে। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন পত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পৌঁছে দিলেও এখনো তা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ফলে ঘটনার দ্বিতীয় দিনেও বিষয়টির মীমাংসা হয়নি। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, যেহেতু সংস্কৃতি উপদেষ্টাও নিজের অবস্থান ফেসবুকে জানিয়ে দিয়েছেন, সেহেতু জামিল আহমেদের পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত সরকারের আমরা অপেক্ষা করছি। এর আগে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মুনীর চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে শিল্পকলা একাডেমির মঞ্চে ছিলেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ। আরও ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন সহ অনেকে। সভাপতির বক্তব্য দিতে এসে একাডেমির মহাপরিচালক প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। একই সময় লিখে আনা পদত্যাগপত্রটি তার পাশে বসে থাকা সচিবের হাতে তুলে দেন। এরপর জানান তার এই অপারগতার কারণ। অনুষ্ঠানস্থলে তিনি অন্য অনেক নাট্যকর্মীর সামনে স্পষ্টতই বলেন, উপদেষ্টা তার কাছ থেকে কোনো একটি প্রকল্পের জন্য টাকা চান, ভিডিও সংক্রান্ত আর কি, বা ডকুমেন্টারি, পরিষ্কার না, কোনো ডকুমেন্ট ছাড়া সেই টাকা তিনি দিতে রাজি হননি। এজন্য তাকে কটু কথা শুনতে হয়েছে। ঘটনার পরপরই ফেসবুক আলোচনা সমালোচনায় মুখে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার অবস্থান জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকমের আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথেও কোনো একটা থিয়েটার দলের নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। দুজনেই একই গোত্রের বা একই ভুবনের বাসিন্দা। ফলে যেহেতু উপদেষ্টা পদে আছেন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি তার সেখানকার আমলাতন্ত্র সেখানে ম্যানেজ করে কিভাবে কাজ করতে হয় ওইটা একটা। আর তিনি যখন নাকি নির্দেশনা দেন, কোনো ডিরেকশন দেন কোনো নাটকের বা সিনেমার, সেটার প্রেক্ষাপটটা ভিন্ন। সেটাই সম্ভবত তিনি বোঝানোর চেষ্টা করেছেন। শুক্রবার ঘটনার পর অর্থাৎ 28শে ফেব্রুয়ারি ঘটনার প্রথম কার্যদিবস রোববার শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগপত্রটি মন্ত্রণালয়ে পৌঁছে দিতে যান সচিব মোহাম্মদ ওয়ারেস। এই বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, আমি একাডেমিতে এসেছি মাত্র 1.5 মাস হয়েছে। এই ঘটনাটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেই মনে হয়। স্যারের সততা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছেন, কিন্তু গ্রহণের বিষয়ে এখনো কিছু জানেন না বলে তিনি জানান। এদিকে শিল্পকলা একাডেমির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্যারের ফিরে আসার সম্ভাবনা কম। তিনি আমলাতান্ত্রিক বিষয়গুলো অতটা খেয়াল রাখেন না। ফলে নাটকের দল ও ক্লাসরুমের আচরণ থেকে বের হয়ে আসতে না পারার কারণে বেশ কিছু অসন্তোষ তৈরি হচ্ছিল। তাদের উভয়ের মধ্যে ইগো সমস্যার বিষয়টিও লক্ষণীয়। যা হয় আর কি, একই ভুবনের বাসিন্দা, তাদের মধ্যে ইগো সমস্যা আছে। এখন একটি অন্য কোনো উপদেষ্টারা হস্তক্ষেপ করে যদি মীমাংসা করে দেন ভালো, আর তা না হলে একটা পরিবর্তন দরকার। তো লিয়াকত আলী লাকী, এর আগে শিল্পকলা একাডেমির ডিজি ছিলেন লিয়াকত আলী লাকী। তার সময় তো দুর্নীতি অনিয়মের নানান কাণ্ড কারখানা লম্বা সময় ধরে তিনি থাকার কারণে সেটি অনেক প্রকাশিত হয়েছে। তো একটা প্রত্যাশিত পরিবর্তন দরকার ছিল, কিন্তু সেই পরিবর্তনটা এত অল্প সময়ের মধ্যে যে ভেস্তে যাবে
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা সব থেকে হাইলাইট এবং সব থেকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে। তো বন্ধুরা, এই ফারুকীর সাথে কি হয়েছে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, এবং আজকের ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু সেটা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন যা কিছু শুনছেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া।